জি স্যার। আসছে? জি। জি স্যার দেখা যাচ্ছে। টু উইমেন দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি জি স্যার। আবারও বলতেছি, দেখো চ্যাপ্টার গুলা পড়া বাংলা সহ খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো তোমার যদি সেটা ফার্স্ট কম্প্রিহেনশনে আসে, সেই জায়গা থেকে তোমাকে দুইটা অ্যান্সার করতে হবে, একটা হলো এমসিকিউ, একটা হলো অ্যান্সারিং কোয়েশ্চেন্স। যদি সেটা ওইটাতে নাও আসে, এক নাম্বার পেসেজ হিসেবে যদি নাও আসে, তাহলে সেটা ফিল ইন দ্য গ্যাপস এর জন্য আসতে পারে, অথবা সেটা তোমার ওই যে ফ্লো চার্টের ক্ষেত্রে আসতে পারে। সো তোমার চ্যাপ্টার গুলা বোঝা বাংলা সহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকেই দেখা যায় যে চ্যাপ্টার গুলা না পড়েই চলে যায়। চ্যাপ্টার গুলো পড়লে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হয়, সেটা হলো ভোকাবুলারি গুলো একটু স্ট্রং হয়। মানে আমরা অনেক ভোকাবুলারি এই চ্যাপ্টার গুলো পড়ার ফলে জানতে পারি, শিখতে পারি, যেটা আমাদেরকে ইংরেজিতে আরেকটু ভালো করতে সাহায্য করে। তো কারো যদি এই বিষয়ে ডাউট থাকে যে চ্যাপ্টার গুলো পড়ে খুব একটা লাভ হয় না, আমাকে হ্যান্ড রেজ করে বলতে পারো যে স্যার এরকম তো চ্যাপ্টারে পড়ে কি লাভ, আমাদের একটু বুঝান। যদি কারো কোনো রকম কোয়েরি থাকে এই বিষয়ে, মানে চ্যাপ্টার গুলো যে পড়বো না এরকম কারো কি কোনো ইন্টেনশন আছে কিনা, যে চ্যাপ্টার না পড়লেও চলবে স্যার? জি না স্যার। সো এ ব্যাপারে কোনো ডাউট থাকার কথা না যে আমাদের চ্যাপ্টার গুলো পড়াটাই হলো জরুরি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো টু উইমেন। সবাই দেখতেছো তো যারা আসো? জি স্যার দেখতে পাচ্ছি। এর আগে আমরা কোন দুইটা পড়ছি, কেউ কি বলতে পারবা কোন দুইটা পড়ছিলাম, নাম কি ছিল? ইউনিট 1 এ কোন দুইটা চ্যাপ্টার পড়ছিলাম, দুজন ব্যক্তি সম্পর্কে, কে কে ছিল? বঙ্গবন্ধু ছিল স্যার, আর ছিল হ্যাঁ, একটা নেলসন ছিল ম্যান্ডেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একটা কি ছিল? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। নিলসন ম্যান্ডেলা স্যার। হ্যাঁ ঠিক আছে। সো এই চ্যাপ্টার গুলো আমরা আরেকবার একটু রিভাইজ দিব। এইগুলোর জন্য আমরা এমসিকিউ দেখবো, অ্যানসারিং কোয়েশ্চন দেখবো, আমাদের মডেল কোয়েশ্চন বই এইগুলো সিরিয়ালি দেয়া আছে। বই তো আশা করি সবাই এই জায়গার মধ্যে যে 13 জন আছে সবাই কি বই কিনছো? জি স্যার। জি স্যার। জি স্যার কিনছি। হ্যাঁ, পসিবল হইলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কিনে ফেলবা, দুইটাই লাগবে তোমাদের। জি মডেল স্যার কোয়েশ্চন কিনা ফার্স্ট হয়ে পেপার গেছে। সেকেন্ড পেপার দুইটাই, জি কারণ স্যার সেকেন্ড দুটোই পেপার কিনা কিনি হয়ে নাই গেছে। স্যার, পেপার কিনছি। হ্যাঁ বইটা কিনে ফেলবা, কারণ বই না কিনে পড়াশোনা করা যাবে না, এটা একেবারে সহজ ওয়ে, বই কিনতে হবে। আচ্ছা, তো স্যার দেখো, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার স্যার আলাদা নাকি? হ্যাঁ মডেল কোয়েশ্চন দুইটা আলাদা, তো একটা নবদূত ফার্স্ট পেপার, নবদূত সেকেন্ড পেপার, আলাদা আলাদা আছে। কার এটাতে আওয়াজ হইতেছে? আচ্ছা, so দেখো, read the following text on two women of extraordinary achievements and answer the question that follow। আচ্ছা আমরা এটা পড়ে যাব। এই জায়গায় দুজন এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট আছে জীবনে, এরকম দুজন মহিলাকে নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একজন হলো ভ্যালেন্তিনা তেরেস্কোভা, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1937 সালের 6ই মার্চ। ঠিক আছে, শুনতে পারতেছো তো সবাই? আমি শুরু করবো চ্যাপ্টারটা পড়া। জি স্যার জি শুরু স্যার করেন। ওকে। শুনতে পাচ্ছি। Valentina Tereskova was born in the village মাসলিনিকোভা। এগুলো একটু রাশিয়ান নাম, বুঝছো? মাসলিনিকোভা, যেটা হলো টুটায়েভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া, অর্থাৎ রাশিয়ার একটা জায়গা যেটার নাম ছিল মাসলেনিকোভা, এবং টুটায়েভস্কি বলা হয় ডিস্ট্রিক্ট এটা। ওই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা। নামগুলো একটু টাফ, কারণ রাশিয়ান নামগুলো এরকমই হয়। ঠিক আছে। Tereskova's father জি was স্যার। a tractor driver and her mother worked in a textile plant. তার বাবা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার, তার বাবা একজন ট্রাক্টর চালক ছিলেন, এবং মা একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতেন। Tereskova began school in 1945 at the age of 8 but left school in 1953 and continued her education through distance learning। অর্থাৎ তেরেস্কোভা তার শিক্ষা জীবন শুরু করেছিল 1945 সালে, যখন তার বয়স ছিল 8, বাট লেফট স্কুল ইন 1953, কিন্তু তিনি স্কুল ছেড়ে দিয়েছিলেন 1953 সালে, এবং পরবর্তীতে তিনি ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে পড়াশোনা করেছিলেন, যেটা এখন আমরা করতেছি। মানে প্রতিষ্ঠানে না গিয়েও তিনি পড়াশোনা করেছিলেন, সেটা যে কোনো একটা মাধ্যমে। এটাকে বলা হচ্ছে ডিস্টেন্স লার্নিং। এখন যেটা করতেছি আমরা, এটা আসলে কিন্তু ডিস্টেন্স লার্নিং, মানে ফেস টু ফেস না থেকে, সরাসরি না থেকে, দূর থেকে পড়াশোনাটা করা। বোঝা গেছে কথাটা? জি স্যার। She became interested in parachuting from a young age, অর্থাৎ ছোটবেলা থেকেই প্যারাশুটে করে চড়ার একটা স্বপ্ন তার মনের মধ্যে ছিল। And trained in skydiving at a local aero club,
making her first jump at age 22 on 21st May 1959। অর্থাৎ ছোটবেলা থেকেই আকাশে উড়ার একটা স্বপ্ন তার ছিল এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি স্কাই ডাইভিং এর উপরে কিছু ট্রেনিং নিয়েছিলেন একটা লোকাল এরো ক্লাবে এবং তিনি প্রথম জাম্প দিয়েছিলেন মানে আকাশে উড়েছিলেন যখন তার বয়স ছিল 22 বছর। সেটা ছিল 1959 সালের 21শে মে। ঠিক আছে। At that time she was employed as a textile worker in a local factory। সেই সময় তিনি একটা লোকাল ফ্যাক্টরিতে টেক্সটাইল ওয়ার্কার অর্থাৎ গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন তিনি তখন যখন তিনি প্রথম আকাশে উড়েছিলেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যারা ওই কসমোনট অর্থাৎ নভোচারী সিলেক্ট করে তাদের মধ্যে কেউ হয়তো তার এই স্কাই ডাইভিংটা দেখেছিল এবং দেখে তিনি অ্যাট্রাক্টেড হয়েছিলেন এবং তাকে সিলেক্ট করেছিলেন একজন কসমোনট হিসাবে। বুঝা গেছে কথা? Yes, sir. অর্থাৎ তিনি দেখা গেছে যে শখের বসে এটা তিনি স্কাই ডাইভিংটা করছেন। আর ওই যারা স্কাই ডাইভিং এর জন্য কসমোনট সিলেক্ট করে, কসমোনটটা একটু লিখে রাখতে পারো, কসমোনট মানে হলো নভোচারী বা আকাশে যারা উড়ে। ঠিক আছে, আমরা কি জানি এটার মিনিং? একটু লিখে রাখবো আমরা, কসমোনট মানে হলো নভোচারী। লিখছি আমরা জি স্যার। নভোচারী অথবা মহাকাশচারী লেখা যায়, অর্থাৎ যারা আকাশে উড্ডয়ন করে আকাশে উড়ে তাদেরকে কসমোনট বলা হয়। অর্থাৎ তারই দক্ষতা দেখে তাকে কসমোনট হিসেবে সিলেক্ট করা হয়েছিল। এই দেখো তার ছবিও আছে এই জায়গার মধ্যে একটা। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গেগরিন, ইউরি গেগরিন এর নাম আমরা শুনছি যিনি প্রথম আউটার স্পেস অর্থাৎ মহাকাশে গিয়েছিলেন প্রথম, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961। After the flight of Yuri Gagarin, the Soviet Union decided to send a woman in space। অর্থাৎ ইউরি গেগরিন প্রথম যাওয়ার পরে সোভিয়েত ইউনিয়নটা হলো বর্তমান যে রাশিয়া সেটাকে আগে সোভিয়েত ইউনিয়ন বলা হইতো। ঠিক আছে, বর্তমান রাশিয়াটা আগে সোভিয়েত ইউনিয়ন বলা হইতো। কেউ কি জানো এটা? জি স্যার জানি। আচ্ছা, তো তারা কি সিদ্ধান্ত নিল যে তারা একজন স্পেসে একজন উইমেন পাঠাবে, একজন মহিলাও তারা পাঠাবে। সো অন 16 February 1962 Proleteria Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants। তখন প্রায় 400 জন মানুষ অ্যাপ্লাই করেছিল সেই মহিলা হিসেবে সিলেক্ট হওয়ার জন্য যে মহাকাশে যাবে, তার মধ্যে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে সিলেক্ট করা হয়েছিল প্রায় 400 জনের মধ্য থেকে। তো বুঝতেই পারতেছো সেটা অনেক বেশি কম্পিটিশনের মাধ্যমে তাকেই সিলেকশনটা পেতে হয়েছিল। ঠিক আছে, প্রায় 400 জনের উপরে মহিলা এই জায়গায় অ্যাপ্লিকেশন করেছিল, তার মধ্যে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে তারা সিলেক্ট করেছিল ওই মহিলা হিসেবে স্পেসে পাঠানোর ক্ষেত্রে। ক্লিয়ার কিনা কথাটা? জি স্যার। ওকে। জি স্যার। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, এই আন্ডারগোটা একটু আন্ডারলাইন করে একটু মিনিংটা লিখে রাখো। আন্ডারগো মানে হলো সহ্য করা, আন্ডারগো মানে হলো সহ্য করা কোনো কিছু। লিখছো? জি স্যার। তাহলে আন্ডারগোর পাস্ট ফর্মটা কি হবে কেউ কি বলতে পারবা? Undergo হবে স্যার। গর পাস্ট ফর্ম কি? গো Go went ওয়েন্ট স্যার, ওয়েন্ট। তো এটার পাস্ট ফর্ম হবে আন্ডারওয়েন্ট। আন্ডারগোটার পাস্ট ফর্ম হবে আন্ডারওয়েন্ট। যেমন হি আন্ডারওয়েন্ট এ লট অফ ট্রাবলস, তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। সো আন্ডারগো হলো প্রেজেন্ট ফর্ম, আন্ডারওয়েন্ট হলো পাস্ট ফর্ম, আর আন্ডারগন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। চাইলে লিখেও রাখতে পারো। আমরা কি যাব পরবর্তীতে? জি স্যার। Tereskova had to undergo a series of training that included weightless flights, isolation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps and pilot training in MiG-15 UTI jet fighters। অর্থাৎ এই অ্যাস্ট্রোনট হওয়ার ক্ষেত্রে অনেকগুলো ট্রেনিং সহ্য করতে হয়, যার মধ্যে একটা হলো ওয়েটলেস ফ্লাইটস, মানে হলো ওজনবিহীন একটা ফ্লাইট আছে যেগুলো তারা ট্রেনিং দেয়।
আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় আইসোলেশন টেস্ট, অর্থাৎ একাকিত্ব টেস্ট। কোনো এক জায়গায় তোমাকে একা ফেলে দিবে, কোনো একটা জঙ্গলের মাঝখানে বা কোনো জায়গায়, সেটাকে থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এই ধরনের কিছু টেস্ট আছে। এরপরে তোমার এই জায়গায় সেন্ট্রিফিউজ টেস্ট আছে, কিছু দেখা যায় গোলা বারুদ রিলেটেড টেস্ট আছে, কিছু রকেট টেস্ট আছে, কিছু ইঞ্জিনিয়ারিং এর উপর কিছু টেস্ট করা হয়। আবার তোমাকে একটা 120 প্যারাশুট জাম্পসেও অংশগ্রহণ করতে হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন ক্রস করে এই ট্রেনিং গুলা পাস করে তোমাকে একজন ভালো অ্যাস্ট্রোনট হইতে হয়। তো এই কারণে বলছে তাকে জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে এই অ্যাস্ট্রোনট হওয়ার জন্য, এবং অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এই জন্য দেখো লাইনটা আরেকবার আমরা বলি। Tereskova had to undergo a series of training that included weightless flights, isolation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTA jet fighters. অর্থাৎ সবগুলা এই জায়গায় ট্রেনিং এর নাম, সবগুলা এই জায়গায় টেস্টের নাম। এই টেস্টগুলা ওভারকাম করে তাকে একজন মানে ভালো অ্যাস্ট্রোনট হিসেবে নিজেকে প্রমাণ করতে হয়েছিল। যখনই তিনি সবগুলা করতে পেরেছিলেন, তখনই তারা তাকে আসলে সিলেক্ট করেছিল যে তিনি স্পেসে যাবেন মহিলা হিসেবে। কথাটা কি বোঝা গেছে? কথাটা কি বোঝা গেছে রে? জি স্যার। Yes, ওকে, sir. চ্যাপ্টার গুলো ভালো করে বুঝো। এগুলা কিন্তু আমাদের ফ্লো চার্টেও লাগতে পারে, যে কোনোটা এটা থেকে ফ্লো চার্টও আসতে পারে। কি কি তিনি করেছিলেন, প্রথমে কি করেছিলেন, তারপরে কি করেছিলেন, এরকম দেখবে একটা ফ্লো চার্টেও থাকতে পারে, এমসিকিউ এ থাকতে পারে, অথবা সেটা অ্যানসারিং কোয়েশ্চেনও থাকতে পারে। ওকে, since the successful launch of spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. অর্থাৎ যখন বস্টক স্পেসক্রাফট 14 জুন 1963 সালে প্রথম যাত্রা শুরু করলো, তারপরেই তেরেস্কুবা তার নিজের যাত্রা শুরু করার জন্য একটা প্রস্তুতি নিলেন যে তিনিও পরবর্তীতে তিনি উঠবেন, তিনি যাবেন স্পেসক্রাফটে। অর্থাৎ বস্টক 6 যখন গেল, বস্টক 6 এ তিনি গেছিলেন, তার আগে একটা বস্টক 5 গেছিল। অর্থাৎ এটা যাওয়ার পর থেকেই তিনি প্রস্তুতিটা শুরু করে দিলেন, যে তিনি যাওয়ার আগে নিজেকে একটু প্রিপেয়ার করে নিলেন। Tereskova and her backup cosmonauts Solovyova were dressed in spacesuits and taken to the space shuttle launch pad by a bus. অর্থাৎ যে জায়গা থেকে এই বস্টক 6টা, অর্থাৎ পরবর্তী যে স্পেসক্রাফটটা যাত্রা শুরু করবে, সেই জায়গায় তাকে সহ আরো একজন কসমোনট যার নাম ছিল সোলোভিয়োভা, তাদেরকে কসমোনটের একটা আলাদা স্যুটস আছে, একটা পোশাক আছে, এই পোশাকটা পরে তাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হলো, যাতে তারা ওই স্পেসক্রাফটে তুলে মহাকাশে পাঠাইতে পারে। তোমরা তো দেখছো আশা করি যে ড্রেসটা কি রকম হয় স্পেস ক্রাফটে ওঠার জন্য। কেউ কি দেখছো ড্রেসটা কি রকম থাকে? সারা শরীরটা ঢাকা থাকে না সাদা একটা কাপড়ের মতো করে? জি স্যার। হ্যাঁ, কিছুটা এই যে বর্তমানের পিপির মতো আর কি। জি স্যার। তো তার সাথে আরেকজনকে এরকম করে, তার সাথে আরেকজন কসমোনট ছিল যার নাম ছিল সোলোভিয়োভা, তাকেও সেম ড্রেস পরিয়ে, অর্থাৎ স্পেস সুইটস পরিয়ে তাদেরকে ওই যে স্পেসক্রাফট ছিল এটার সামনে নিয়ে যাওয়া হলো, তাদেরকে ওই পাঠানোর জন্য মহাকাশে। After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6. অর্থাৎ তাদের কমিউনিকেশনটা ঠিক আছে কিনা, তাদের যত ধরনের যন্ত্রপাতি দরকার সব ধরনের যন্ত্রপাতি তাদেরকে দেয়া হয়েছে কিনা, তাদের লাইফ সাপোর্ট চেকস করা হয়েছে, এবং তারপরে তাদেরকে ওই বস্টক 6 এ, মানে তাকে প্রথমে বস্টক 6 এ ঢুকানো হইলো, অর্থাৎ যে স্পেসক্রাফট ছিল যেটা যাবে মহাকাশে, সেটাতে তাকে ঢুকানো হইলো। ফিনিশিং এ 2 hour countdown, বস্টক 6 launched faultlessly. অর্থাৎ প্রায় 2 ঘন্টা বিভিন্ন ধরনের চেকআপ, বিভিন্ন ধরনের জিনিস করার পরে, টাইমিং সবকিছু মিলানোর পরে বস্টক 6টা লঞ্চ ফল্টলেসলি, তারপরে বস্টক 6 এর যাত্রা শুরু করলো, যেটার মধ্যে ভ্যালেন্টিনা তেরেস্কুবা ছিলেন। ওকে, এতটুকু বন্ধু ক্লিয়ার কিনা? Yes, sir. ওকে, Yes, sir. although Tereskova experienced nausea, এই নসিয়াটা আন্ডারলাইন করতে পারো। নসিয়া মানে হলো, কেউ কি জানো এই নসিয়ার মিনিংটা? NAUSEA, কারো কি ধারণা আছে মিনিংটা সম্পর্কে? জি না স্যার। আচ্ছা, নসিয়াটা হলো, দেখো যে কখনো মানুষ যখন নতুন কোনো গাড়িতে উঠে তখন তার একটা ভমিটিং ভাব হয়, অর্থাৎ বমি বমি ভাব হইতে পারে, এটাকে বলা হয় নসিয়া। ঠিক আছে? জি স্যার। জি স্যার।
সো নসিয়া মানে হলো বমি ভাব, এটাকে বলা হয় নসিয়া। সো অলদো টেরেস্কোভা এক্সপেরিয়েন্স নসিয়া এন্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট, অর্থাৎ যেহেতু এটা তার প্রথম ছিল ফ্লাইট, এই কারণে তার অনেকটা বমিটিং হয়েছিল এবং তিনি ফিজিক্যাল ডিসকমফোর্ট ফিল করতেছিলেন, মানে তার কাছে অনেক শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার দেখা গেছে যে একেবারে বমিটিং ভাব চলে আসছে, তিনি কোনোভাবেই কমফোর্টেবল ফিল করতেছে না। She orbited the Earth 48 times, অর্থাৎ তার এই বস্টক 6টা সারা পৃথিবীকে প্রায় 48 বার প্রদক্ষিণ করছে। And spent almost 3 days in space, এবং পরবর্তীতে এটা স্পেসে গিয়ে প্রায় 3 দিন ছিল। যাওয়ার আগে কিন্তু এই স্পেসক্রাফট গুলা পৃথিবীকে অনেকবার ঘুরে, চারদিকে ঘুরে তারপরে যাইতে হয়। সো এরকম প্রায় 48 টাইমস সারা পৃথিবীকে ঘোরাঘুরি করছে পৃথিবীতে, এবং তারপরে তারা স্পেসে গেছে এবং যাওয়ার পরে 3 দিন ছিল স্পেসে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এর পরের লাইনটা দেখো, একটু লাইনটাতে বলছে উইথ এ সিঙ্গেল ফ্লাইট, অর্থাৎ তারা একই ফ্লাইটে, একটা ফ্লাইটে গেছেন। শি লগড মোর ফ্লাইট টাইম দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, অর্থাৎ এর আগে যারা এই স্পেসে গেছিল তাদের যে সময়টা লাগছে তার থেকে অনেক বেশি সময় তিনি ফ্লাইটের মধ্যে ছিলেন, এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা। মানে এর আগে যতজনই গেছে আমেরিকান, তাদের যাইতে যত সময় লাগছে তার থেকে অনেক বেশি সময় অতিবাহিত করে তিনি প্রথমে স্পেসে গিয়েছিলেন এই তেরেস্কোভা। Tereskova also maintained a flight log and took photographs of the origin, which were later used to identify aerosol layers within the atmosphere. অর্থাৎ তিনি ওই ফ্লাইটের মধ্যে থেকেই কিন্তু তিনি ছবি তুলতে সক্ষম হয়েছিলেন ওই অরিজিনাল, এবং সেটার মধ্যেই প্রথম, মানে তিনি যে ওই ফ্লাইটের মধ্যে থেকেই যে ছবি তুলছেন, এই ছবি থেকেই পরবর্তীতে বুঝতে পেরেছিল মানুষ বা বিজ্ঞানীরা যে বায়ুমণ্ডলের মধ্যেও কিছু অ্যারোসলের স্তর আছে। অর্থাৎ এই ছবির মাধ্যমে তারা সেই জিনিসটা বুঝতে পেরেছিল, ছবির মাধ্যমে এই অ্যারোসলের যে স্তর একটা আছে অ্যাটমসফিয়ারের মধ্যে, সেটা উঠে এসেছিল তার এই ছবির মাধ্যমে। এটা আসলে সায়েন্টিস্টরা ফাইন্ড আউট করেছিল যে পৃথিবীর বায়ুমণ্ডলেও অ্যারোসলের একটা স্তর আছে। এই যে দেখো লাইনটা আবার বলি, Tereskova also maintained a flight log and took photographs of the origin, which were later used to identify aerosol layers within the atmosphere. Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5. Vostok 6 ছিল এই Vostok flight কোম্পানির লাস্ট ফ্লাইট, অর্থাৎ Vostok ফ্লাইট যাওয়ার আগে একটা 5 গেছিল, এটা ছিল 6, এবং 6 এর পরে আর কোনো Vostok ফ্লাইট যায় না স্পেসে, which carried Valery Bykowski into a similar orbit for 5 days, landing 3 hours after Tereskova. অর্থাৎ এই Vostok 5 এ যে ছিল তার নাম ছিল ভ্যালারি বিকপসি। তিনি অরবিটে ছিলেন। অরবিটটা হলো কক্ষপথ, তোমাদের আসলে একটু বুঝাইতে একটু প্রবলেম হবে। অরবিট তোমাদের সায়েন্সের স্টুডেন্ট হলে বুঝতে পারতো অরবিট যে কোন জায়গায় থাকে। একটা কক্ষপথ বলা হয় পৃথিবীর ওই মহাকাশে যাওয়ার ক্ষেত্রে। ওই জায়গায় তাদেরকে 5 দিন থাকতে হয়েছিল, এবং ওই বস্টক 5 দেখো তাদের আগে বস্টক 5টা যাত্রা শুরু করেছিল, কিন্তু বস্টক 5 স্পেসে গিয়ে ল্যান্ড করছে তাদের 3 ঘন্টা পরে, ল্যান্ডিং 3 hours after Tereskova. The two vessels approached each other within 5 kilometers at one point. অর্থাৎ কোনো একটা জায়গায় 5 কিলোমিটার দূরত্বে বস্টক 5 এবং বস্টক 6 এর একটা দেখা হয়েছিল, মানে 5 কিলোমিটার দূরবর্তী জায়গায়, এবং সেই জায়গায় কি করছে তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ বিকভস্কি এন্ড দ্য সোভিয়েত লিডার ক্রুশ্চেভ। নামটা একটু খেয়াল করে দেখো, ক্রুশ্চেভ। এইগুলা কিন্তু বাসের মতো যোগাযোগ না। বাসে আমরা কি করি, একজন আরেকজনের সাথে কথা বলতে পারে রাস্তায় দাঁড়ায়, কিন্তু এগুলা কিন্তু রেডিও ছাড়া একটা স্পেসক্রাফটের সাথে একটা স্পেসক্রাফট যোগাযোগ করতে পারে না। যদিও তারা 5 কিলোমিটার দূরবর্তীতে একবার একজনের সাথে তাদের খুব ক্লোজ ছিল, কিন্তু ওই সময় তারা একজনের সাথে রেডিওর মাধ্যমে কথা বলেছিল, কোনো ফেস টু ফেস কথা বলা সম্ভব হয় নাই। ঠিক আছে, চ্যাপ্টারটা একটু কঠিন না তোমাদের জন্য মনে হইতেছে? কিন্তু স্যার 3 ঘন্টা পরে কেন ল্যান্ড করলো? ওইটা হলো ওই যে অরবিটে কিছু সময় গিয়ে থাকতে হয় এটা। সো এটা দেখা গেছে ওই অরবিটে ওই বক্সটক 5টা বেশি সময় নিয়ে নিছে। ওই কারণে স্পেসে যাওয়ার ক্ষেত্রে তারা যদিও যাত্রা আগে শুরু করেছিল, কিন্তু তাদেরকে যেতে হয়েছিল 3 ঘন্টা পরে টেরেস্কোভার। কারণ টেরেস্কোভা অরবিটে বেশি সময় স্পেন্ড করে নাই, সে ওই সময়টা 3 ঘন্টা আগে বের হয়ে গেছিল, এবং তারা ছিল মাত্র 3 দিন, এবং
ওই যে বস্টক 5 ছিল প্রায় 5 দিন অরবিটে, এই কারণে দেরি হয়ে গেছে এদের। বুঝছি স্যার। Okay. Much later in 1977, Tereskova carried a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. এরপরে তিনি আবার ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট করেছিলেন 1977 সালে, সেটা ছিল জুকভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে। আফটারওয়ার্ডস হি টার্ন টু পলিটিক্স, তারপরে আবার তিনি শেষ জীবনে রাজনীতিতে যোগদান করেছিলেন। ডিউরিং দ্য সোভিয়েত রেজিম শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত, অর্থাৎ তিনি আবার একজন প্রেসিডিয়াম সদস্য হয়ে গিয়েছিলেন সুপ্রিম সোভিয়েতের মন্ত্রিসভার একজন প্রেসিডিয়াম সদস্য। Now this living legend is a member in the lower house of the Russian legislature. বর্তমানে রাশিয়ান আইনসভার একজন লোয়ার হাউসের একজন মেম্বার, তিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট। Oh my God. হ্যালো স্যার, কোথায় আপনি? ইলেকট্রিসিটি চলে গেছে, একটা মিনিট। ও আচ্ছা। আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার, আগে শোনা যেত না। না, আমি কারেন্ট চলে যাওয়ার পরে আবার মোবাইল দিয়ে কানেকশনটা দিছি আর কি, মোবাইলের হটস্পট দিয়ে, এই কারণে মাঝখানে একটু হারিয়ে গেছিলাম, যদিও পুরোপুরি হারাই নাই, আবার চলে আসছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। ঠিক আছে, শোনা যাচ্ছে কি? সবাই কি শুনতে পারতেছো কিনা? আমার জি লাগে স্যার। আমার স্টুডেন্টও কিছু হারিয়ে গেছে ওই ইলেকট্রিসিটির কারণে মনে হয়, নাকি সবাই তো মোবাইলে ইউজ করে ম্যাক্সিমাম, ল্যাপটপ দিয়ে কেউ ইউজ করো জি না নাকি এই স্যার, জায়গায়? আমরা আছি। না, অনেকেই কমে জি গেছে না দেখতেছি। স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা, গুড, দ্যাটস গুড। ওকে, সো দেখো, on her 17th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if for a one-way trip. অর্থাৎ তাকে পরবর্তীতে রাশিয়ান প্রাইম মিনিস্টার একটা অনুষ্ঠানে ইনভাইট করেছিলেন, তিনি ওই জায়গায় যাওয়ার পরে পরবর্তী তার লক্ষ্য ছিল মার্সে যাওয়ার, অর্থাৎ মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা তিনি পোষণ করেছিলেন। ঠিক আছে, হ্যালো, জি স্যার। এই জি হলো স্যার, শুনতে মোটামুটি পাচ্ছি। স্যার, ভ্যালেন্টিনা তেরেস্কোভার চ্যাপ্টারটা। ঠিক আছে, আর আরেকটা হলো আমরা একটু পরে ফেলবো, এটার উপরে আমি কাজ দিব আগামী দিন। আরেকটা চ্যাপ্টার আছে আমরা একটু পরে ফেলবো, সেটা হলো কল্পনা চাওলা, দেখা যায় কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, প্লিজ এই চ্যাপ্টারগুলো পড়বা এবং যে যে জায়গায় নতুন শব্দগুলো থাকে এইগুলো আন্ডারলাইন করবা, নিজেদের মতো করে একটা ওয়ার্ড মিনিং এর ডিকশনারি তৈরি করবা। প্রত্যেকদিন তুমি যদি 5টা নতুন ওয়ার্ডও শিখো, সেই 5টা নতুন ওয়ার্ড তোমার এই নতুন ডিকশনারিতে তুমি অ্যাড করো, সেটার একটা সিনোনিম শিখো, সেটার একটা অ্যান্টোনিম শিখো। মানে কথা হইলো, ইংরেজিতে ভালো করতে হলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে। তোমার যদি ভোকাবুলারিটা স্ট্রং না হয়, তুমি অনেক গ্রামার জানার পরেও দেখবে ইংরেজিতে ভালো করতে পারতেছো না, কারণ তোমার ওয়ার্ড নলেজটা অনেক কম থাকবে তখন। সো এই কারণে আমি বলি চ্যাপ্টার গুলা পড়বা, নতুন কোনো ওয়ার্ড জানা থাকলে সেটার জন্য আলাদা একটা নিজের গাইড বুক তৈরি করো, সেটাতে তুমি শুধু এই ওয়ার্ড গুলা লিখো, এই ওয়ার্ডের একটা সিনোনিম লিখো, ওয়ার্ডের একটা অ্যান্টোনিম লিখো, and you can't even imagine that will help you tremendously। এই জিনিসটা তোমাকে মারাত্মকভাবে সাহায্য করবে, কারণ তোমাদের নলেজে কি বলে সাহায্য জি হবে না স্যার। এটা। সো তুমি এই জিনিসগুলো একটু নিজে জি থেকে স্যার। করতে হবে, সবগুলা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে হয় না, নিজে থেকে একটু সেলফ ডিপেন্ডেন্ট হয়ে অনেক সময় কাজ করতে হয় ভালো করার জন্য। ওকে, সো কল্পনা চাওলাটা দেখো, তার জন্ম হয়েছিল হলো 17 মার্চ 1962 এবং মারা গিয়েছিলেন 1 ফেব্রুয়ারি 2003। ইনি ছিলেন ইন্ডিয়ার একজন নভোচারী। Chawla was born in Karnal, India. She completed her earlier schooling at Tagore Balniketan Senior Secondary School. তিনি ওই জায়গা থেকে তার স্কুলিংটা কমপ্লিট করেছিলেন, আর্লিয়ার স্কুলিংটা, সেটার নাম ছিল বলনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল, কর্নাল। She is the first Indian born woman and the second person in space from his subcontinent. অর্থাৎ তিনি ছিলেন প্রথম মহিলা ভারত থেকে, এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে ছিলেন দ্বিতীয় একজন মহিলা যিনি স্পেসে গিয়েছিলেন।
ঠিক আছে? স্যার সাবকন্টিনেন্ট অর্থ কি? সাবকন্টিনেন্ট মানে হলো উপমহাদেশ, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে হলো ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ এই সাবকন্টিনেন্টের মধ্যে আমরা আছি, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, এগুলাকে বলা হয় সাবকন্টিনেন্ট। ঠিক আছে? মহাদেশ, উপমহাদেশ। জি স্যার। যেমন আমাদের পুরোটা হলো এশিয়া, এটা হলো কন্টিনেন্ট, আর আমরা হলাম দক্ষিণ এশিয়াতে। ঠিক আছে? তাহলে এটা হলো সাবকন্টিনেন্ট। বোঝা গেছে কিনা এখন সাবকন্টিনেন্ট কি? জি স্যার। Okay. So after graduating in aeronautical engineering from Punjab Engineering College, India in 1982, Chawla moved to the United States the same year. তিনি তার গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছিলেন পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 1982 সালে, এবং গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই তিনি ইউনাইটেড স্টেটসে চলে গেছিলেন, অর্থাৎ একই বছর তিনি আমেরিকাতে চলে গেছিলেন। গ্রাজুয়েশন তো বুঝো, গ্রাজুয়েশন তো আমরা সবাই বুঝি নাকি? জি স্যার। জি স্যার। ওই যে ইন্টারমিডিয়েটের পরে আমরা যে গ্রাজুয়েশনটা করি, অর্থাৎ অনার্স, মাস্টার্স হলো পোস্ট গ্রাজুয়েশন। সো এই গ্রাজুয়েশনটা কমপ্লিট করার পরে তিনি ইউনাইটেড স্টেটসে চলে গেছিলেন একই বছর, অর্থাৎ 1982 সালে। She obtained her master's degree in aerospace engineering from the University of Texas in 1984. অর্থাৎ আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি থেকে তিনি পরবর্তীতে মাস্টার্স করেছিলেন ইঞ্জিনিয়ারিং এ, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ। Later she did her PhD in aerospace engineering in 1988 from the University of Colorado. অর্থাৎ পরবর্তীতে তিনি পিএইচডি করেছিলেন ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে, সবগুলো আমেরিকাতেই। ঠিক আছে? Determined to become an astronaut even in the face of the Challenger disaster 1986 that broke apart 73 seconds into his flight, leading to the deaths of its 7 crew members, Chawla joined NASA in 1988. অর্থাৎ চাওলার ওই তার অ্যাস্ট্রোনট হওয়ার একটা মারাত্মক স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই, কিন্তু এর আগে 1986 সালে তিনি একটা মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এই স্পেস ডাইভিং এ গিয়ে মারাত্মক একটা দুর্ঘটনার শিকার হয়েছিলেন, এবং সেই দুর্ঘটনায় তার সাথে আরো যারা 7 ক্রু মেম্বার ছিল তারা প্রায় মারাই গিয়েছিল, কিন্তু মানে 7 জন মারা গেছিল, আরো অনেকজন মারা গেছিল, কিন্তু তিনি মারা যান নাই। দুর্ভাগ্যজনকভাবে ওরা মারা গিয়েছিল আর তিনি বেঁচে গিয়েছিলেন। সো তার এই অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্নটার আগে তাকে অনেক, মানে কি বলবো, অনেক ঝুঁকি নিয়ে অনেক একটা স্পেস ক্রাফটে তিনি উঠছেন, দেখা গেছে ওইটা অ্যাক্সিডেন্ট করছে, অনেকজন মারা গেছে, কিন্তু তারপরেও তার ইচ্ছাটাকে তিনি দমিয়ে রাখেন নাই। তিনি তার স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য তিনি আমেরিকাতে চলে গেছিলেন পরবর্তীতে, এবং আমেরিকাতে যাওয়ার পরে তিনি 1988 সালে নাসাতে জয়েন করেছিলেন। নাসার নাম তো আমরা সবাই শুনছি, তাই না? জি স্যার। She began working as a vice president where she did computational fluid dynamics CPF research on vertical takeoff and landing. তিনি ওই জায়গায় যাওয়ার পরে তাদের একটা সংস্থা ছিল যেটার নাম ছিল কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স। এই জায়গায় ভার্টিক্যাল টেক অফ শেখানো হয়, অর্থাৎ একটা তো হলো ফ্ল্যাট করে উঠে না, আর একটা হলো এরকম ওই যে দেখো যুদ্ধ বিমানগুলো অনেক সময় এরকম ব্যান্ড হয়ে মানে খাড়া হয়ে একেবারে আকাশে উঠে যায়, এটার উপরে তিনি আলাদা ট্রেনিং নিয়েছিলেন যাতে ভার্টিক্যালি তিনি উঠতে পারতেন প্লেন নিয়ে উপরে আকাশে। ভার্টিক্যালটা কি বুঝতে পারছো আমি কি বলি? যে লম্বাকৃতি আছে না, প্লেনটা তো ফ্ল্যাট থাকে, আর এটা হলো প্লেনের বডিটা নিচের দিকে করে এরকম মানে খাড়া অবস্থায় তিনি উঠতে পারতেন আকাশে। এটা একটা ডিফারেন্ট একটা তার ট্রেনিং ছিল। In 1991, she got US citizenship and started her career as a NASA astronaut in 1995. পরবর্তীতে 1991 সালে ইউএস তাকে সিটিজেনশিপ দিয়ে দিয়েছিল এবং নাসাতে তিনি একজন অ্যাস্ট্রোনট হিসেবে তার কাজ শুরু করেছিলেন 1995 সালে। She was selected for her first flight in 1996. 1996 সালে তাকে প্রথম সিলেক্ট করা হয়েছিল একটা ফ্লাইট নিয়ে যাওয়ার জন্য। She spoke the following words while traveling in the weightlessness of space: "You are just your intelligence." She had traveled 10.6 million miles, as many as 252 times around the earth. তিনি প্রায় 10.67 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে চিন্তা করো প্রায় 10 মিলিয়ন মাইলস তিনি আকাশে উড়েছেন এবং পৃথিবীটাকে প্রায় 252 বার প্রদক্ষিণ করেছেন। সো বুঝতে পারতেছো তার অভিজ্ঞতাটা কত বেশি ছিল। ঠিক আছে? জি স্যার। Her first space mission STS-87 began on 19 November 1997 with 6 other astronauts on the space shuttle Columbia. তার প্রথম যাত্রাটা হয়েছিল কলম্বিয়াতে করে। কলম্বিয়া একটা স্পেস ক্রাফটের নাম ছিল, এটাতে তার সাথে আরো 6 জন অ্যাস্ট্রোনট ছিল। On her first mission,
that lasted for 15 days, 16 hours, 34 minutes and 4 seconds. She traveled 6.5 million miles. She was responsible for deploying the Spartan satellite, which however manufactured, necessitating a spacewalk by Winston Scott and Deco Dewey, two of our fellow astronauts, to retrieve the satellite. অর্থাৎ এই জায়গায় পুরো তার এটার একটা কাহিনী বলছে, মানে এই জায়গায় তিনি কি কি করেছিলেন, 15 দিন ছিলেন, 16 ঘন্টা ছিলেন, প্রায় 34 মিনিট এবং 4 সেকেন্ড তিনি ওই যাত্রার সময় প্রায় 6.5 মিলিয়ন মাইল ভ্রমণ করেছিলেন। তার সাথে আরো কয়েকজন ছিলেন, যার মধ্যে দুইজন ছিলেন উইনস্টন স্কট এবং ডেকো ডুই। তারাও খুব স্পেশালিস্ট ছিলেন ওই অ্যাস্ট্রোনট হিসাবে। আমাদের আর 4 মিনিট আছে, আমি কি শেষ করতে পারবো? একটু শেষ করে দিই চ্যাপ্টারটা। In 2000 she was selected for her second space mission STS-107। এরপরে 2000 সালে তিনি তার দ্বিতীয় যাত্রা করেছিলেন, যার নাম ছিল STS-107। This mission was repeatedly delayed due to scheduling conflicts and technical problems। যদিও যাত্রাটা হওয়ার যে সময় ছিল সেই সময় শুরু করতে পারে নাই, কারণ কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। On 16 January 2003 Kalpana Chawla finally started her new mission and 6 other space crew on the ill-fated space shuttle Columbia। এই জায়গায় সবচেয়ে মারাত্মক যে জিনিসটা ঘটছিল কলম্বিয়ার ক্ষেত্রে, দেখো, she was one of the mission specialists। Chawla's responsibilities included the microgravity experiments, for which the crew conducted nearly 80 experiments studying Earth and space science, advanced technology development, and astronaut health and safety। অর্থাৎ তিনি শুধুমাত্র একজন স্পেস ক্রাফট হিসাবে, একজন অ্যাস্ট্রোনট হিসাবে এই জায়গায় জয়েন করেন নাই, তিনি তার সাথে যারা ক্রু মেম্বার ছিল সবার স্বাস্থ্য, তাদের সবার সেফটি সবগুলা তাকে দেখতে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে জিনিসটা ঘটেছিল, তাদের এই প্রথম যাত্রাটাই কিন্তু, অর্থাৎ 107 এর যে যাত্রাটা ছিল সেটা কিন্তু ক্রাশ করছিল এবং তিনি মারা গিয়েছিলেন। দেখো লাস্টে লেখা আছে, after a 16-day scientific mission in space on 1st February 2003, Columbia disintegrated over Texas during its re-entry into the Earth's atmosphere। যখন এটা পৃথিবীতে ফিরে আসবে তখনই কি হয়েছিল, all the crew in Columbia including Chawla died only 16 minutes prior to their scheduled landing। অর্থাৎ পৃথিবীতে তারা ল্যান্ড করবে আর মাত্র 16 মিনিট বাকি ছিল, ওই সময় একটা ফল্টের কারণে, টেকনিক্যাল প্রবলেমের কারণে ওই কলম্বিয়াটা কি হয়েছিল, ক্রাশ করে ফেলছিল। শোনা যাচ্ছে কিনা? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। Investigation shows that this fatal accident happened due to a damage in one of Columbia's wings caused by a piece of insulating foam from the external fuel tank peeling off during the launch। অর্থাৎ এটা কি কারণে দুর্ঘটনা ঘটছিল, এই যে কলম্বিয়া যে স্পেসক্রাফটের যে ডানাগুলা ছিল, অর্থাৎ উইংস গুলা ছিল, যে পাখাগুলা ছিল, পাখার মধ্যে ওই কোনো একটা ফোম সেটা কি করেছিল, পাখাটাকে ছিদ্র করে দিয়েছিল এবং ওইটার মধ্য দিয়ে যে একটা ফুয়েলের যে একটা ট্যাঙ্ক থেকে যে একটা গরম বাতাসটা বের হয় সেটা স্পেসক্রাফটের ভিতরে চলে গেছিল, এই কারণে স্পেসক্রাফটটা ক্রাশ করেছিল কোন এই ফল্টের কারণে। During the intense heat of re-entry, hot gases penetrated into the interior of the wing, destroying the supportive structure and causing the rest of the shuttle to break down। এই বাতাসটা ঢুকে যাওয়ার কারণে, গরম বাতাসটা, পাখাটা দেখা গেছিল ভেঙে গেছিল এবং স্পেসক্রাফটটা ক্রাশ করে ফেলছিল এবং তারা সবাই মারা গেছিল উইথ কল্পনা চাওলা। 2003-এ, তার মানে তার বয়স কত ছিল, মাত্র জন্মগ্রহণ করেছিল কত সালে একটু দেখো তো, তার জন্ম হয়েছিল হলো 1962-তে আর মারা গেছিল 2003-এ। দ্যাট মিন্স এদিকে হলো কত 38 আর এদিকে 3, প্রায় 41 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন এই দুর্ঘটনার কারণে। ঠিক আছে, চ্যাপ্টার 2টা তোমরা আরেকটু একটু বাসায় বসে বসে পড়বা, পড়লে চ্যাপ্টারটা ক্লিয়ার হবে। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিই, সেটা হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা রিলেটেড যে মডেল কোয়েশ্চনটা পাবা তোমরা, সেটার এমসিকিউ আর অ্যানসারিং কোয়েশ্চনটা আমাকে লিখে গ্রুপে দিবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আগামী দিনের জন্য। পারবা না? জি স্যার। জি স্যার। চ্যাপ্টারটা আরেকবার নিজে থেকে পড়বা আর ভ্যালেন্টিনা তেরেস্কোভার অ্যানসারিং কোয়েশ্চন আর এমসিকিউটা আমাকে লিখে গ্রুপে দিবা, এটাই তোমাদের হোমওয়ার্ক। আর আগামী দিন আমরা হয়তো নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, হয়তো আমরা ইউনিট 2টা শুরু করে ফেলতে পারবো। এটা আজকে আমাদের ইউনিট 1টা শেষ, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই থাকুক। ওকে, সবাই ভালো থাকো, হ্যাভ এ গুড ডে। আদব স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু পড়াশোনা Take care, করো। sir. ওকে, টেক কেয়ার টু, বাই।